আজকের বিষয় সবার জন্য নয়। তাহলে প্রশ্ন হলো, কার জন্যে, কাদের জন্যে? আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, আজকের বিষয় হাউ টু ক্র্যাক দ্য এক্সাম। পরীক্ষায় সাফল্য কিভাবে অর্জন করা যায়, এর একটা ফর্মুলা আছে। সে ফর্মুলার নাম হলো D3: ডেডিকেশন, ডিভোশন অ্যান্ড ডিসিপ্লিন। ডেডিকেশন আপনারা জানেন, সবাই ডেডিকেশন লাগে। সে বিষয়টাকে একবারে একান্তভাবে যে চর্চা করা, সেটা হচ্ছে ডেডিকেশন। আর ডিভোশন মানে হচ্ছে, সাধারণ মানে হচ্ছে ভক্তি। ভক্তি মানে ভগবানের প্রতি যেমন ভক্তি, তেমনি পরীক্ষার যে বিষয় তার প্রতি ভক্তি চাই, ভালোবাসা চাই। তাহলে আমরা বিষয়টা ঠিকমতো ভাবে অধিগত করতে পারবো, আর বিষয়টা ঠিকমতো আমরা জানতে পারবো তার সম্বন্ধে। থার্ড কি বললাম? ডিসিপ্লিন। ইয়েস, ডিসিপ্লিন ছাড়া আমরা কখনোই জীবনে সাফল্য অর্জন করতে পারি না। ডিসিপ্লিনের সঙ্গে কি জড়িয়ে আছে? টাইম ম্যানেজমেন্ট, হেলথ ম্যানেজমেন্ট, মাইন্ড ম্যানেজমেন্ট, সব কিছু। তাহলে যদি এক্সাম ক্র্যাক করতে হয়, তার জন্য এগুলো দরকার। দেখুন, এক্সাম কারা দেয়? সবাই দিচ্ছে। তাহলে আজকের বিষয়টা একটা কোন ক্যাটাগরির জন্য? যারা স্কুলে পড়ছে তাদের জন্য, যারা কলেজে পড়ছে তাদের জন্য, আর যারা কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ চাকরির পরীক্ষার জন্য তৈরি হচ্ছে তাদের জন্য। যারা পরীক্ষার্থী তাদের জন্যই আজকের বিষয়টা আমরা আলোচনায় নিয়ে এলাম। শুরু করলাম তিনটে ওয়ার্ড দিয়ে, D3: ডেডিকেশন, ডিভোশন অ্যান্ড ডিসিপ্লিন। এখন দেখা যাক কি করে আমরা এক্সাম ক্র্যাক করার জন্যে বিভিন্ন কৌশল অর্জন করতে পারি। হাউ টু ক্র্যাক। ফার্স্ট একটা টিপস আছে। প্রথম টিপস হচ্ছে 25-5-25। কিছু বোঝা গেল কি? তাহলে বুঝিয়ে বলি। 25 মিনিটস আমি পড়লাম, স্টাডি করলাম, কোশ্চেন আনসার করি, যে কোনো স্টাডি আমি 25 মিনিটস করলাম, মাত্র 25 মিনিট। আপনি বলবেন এতে কি হবে? হ্যাঁ, ঠিক 25 মিনিট পরে আমি 5 মিনিট বিশ্রাম। মানে কি? 5 মিনিট যা 25 মিনিটে পড়লাম, সে 5 মিনিট পজ দিয়ে আমি সেটাকে মাথার মধ্যে ভাবনায় আনবো, আমার চিন্তার মধ্যে আনবো, থটস প্রসেসের মধ্যে আনবো। যদি আনতে পারি, ঠিক 5 মিনিট বাদে আবার আমি স্টাডি করব। কোনটা স্টাডি করব? আমি যে 25 মিনিটে যা পড়লাম সেটা 5 মিনিট থট প্রসেসে আনলাম, বাদ বাকি 25 মিনিট সেটা আমি রিকালেক্ট করলাম, রিমেমোরাইজ করলাম। প্রয়োজন হলে সেটা আমি কোয়েশ্চেন আনসার হলে সেটা লিখলাম। যদি স্টাডি করে থাকি কোনো পিস, তাহলে তার সামারাইজ লিখলাম। তাহলে আর কি হলো, একটা বিষয় আমি যেটা ধরলাম সেই বিষয়টা কিন্তু আমার সম্পূর্ণভাবে অধিগত হয়ে গেল। মানে আমি সেই বিষয়টায় একেবারে পুরোপুরি মাস্টারি অর্জন করলাম, যাতে আমাকে পরবর্তীকালে যখন ওটা রিভিশন দিই, রিভাইজ করি, যাতে আবার নতুন করে মনে না হয় যে এটা আমার একেবারে নতুন বিষয় আছে। এবার দ্বিতীয় কৌশল হচ্ছে, আমরা পড়ি। কিভাবে পড়ি? আমরা চেয়ারে বসে পড়ি, কেউ খাটে বসে পড়ি, কেউ খাটে শুয়ে শুয়ে পড়ি। এক একজনের পড়ার পদ্ধতি, মানে স্টাডি বসার পদ্ধতি, পড়তে বসার পদ্ধতি এক এক রকম। এখানে একটা চেঞ্জ আনতে হবে, কারণ আমরা ওই একভাবে পড়তে পড়তে একটা মনোটনি এসে যায়। এমনি পড়াটা একটু মনোটনি ব্যাপার, অনেকক্ষণ পড়লে একটা মনোটনাস, একটা একঘেয়েমি এসে যায়। সেই একঘেয়েমি আমাদের মাথা নিতে পারে না, মস্তিষ্ক অনেকক্ষণ ধরে একটা একঘেয়েমি জিনিস নিতে পারে না। কারণ কিছু সময় পরে দেখা যাবে যা পড়ছি সেটা মাথায় ঢুকছে না। তার জন্য কি দরকার? পজিশন চেঞ্জ। কি পজিশন চেঞ্জ? স্টাডি পজিশন চেঞ্জ। আমরা যেভাবে বসে পড়ছি, তখন বসে বসে চেয়ার টেবিলে পড়ছি, আমরা একটু চেঞ্জ করলাম, আমরা আবার খাটে একটু হেলান দিয়ে বসলাম, অথবা খাটে হেলান দিয়ে পড়ছি, চেঞ্জ করলাম, আমরা একটু চেয়ারে বসলাম, কিংবা একটু বেশি হলো আমি একটু হাত সহ অবস্থায় পড়লাম।
এই জন্যে আমরা যখন পড়তে পড়তে একটা মনোটোনি এসে যায়, আমরা তখনই স্টাডি পজিশন চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে কি হবে, তখন আমাদের মস্তিষ্কটা চাঙ্গা হয়ে উঠবে। আমরা যে বিষয়টা পড়ছি সেই বিষয়টার উপর আরো বেশি ডেডিকেট করতে পারবো নিজেকে। থার্ড পয়েন্ট কি, মাইন্ড ম্যাপিং। কিভাবে মাইন্ড ম্যাপিং করা যায়? আমরা জানি মাইন্ড ম্যাপিং একটা খুব ভালো পদ্ধতি আছে, চার্ট পেপারে আমরা যা পড়ছি সেটাকে চার্টে রূপান্তরিত করা যায়। চার্ট পেপার সম্বন্ধে আমরা সবাই কম বেশি জানি। সেই চার্ট পেপারটা যত সুন্দরভাবে আমরা করতে পারবো, না আমি আর্টিস্ট হতে হবে তার মানে নেই, কিন্তু আমরা চার্ট পেপারটা যত পরিষ্কারভাবে বড় করে চার্ট পেপারে সুন্দরভাবে পয়েন্টগুলোকে ডিনোট করতে পারবো, করে আমরা যদি আমাদের স্টাডি রুমের দেওয়ালে লাগিয়ে দিই, সেটে দিই, যা পড়ছি সেটা পড়ার পরে চার্ট পেপারে তাহলে আমাদের বারে বারে দেখার ফলে মাইন্ড ম্যাপিং হয়ে যাবে। কারণ আমরা যা পড়ি তার বেশ কিছুটা অংশ আমার মাইন্ডে ছাপ রেখে যায়। আমরা যখন অ ক খ শুরু করেছি, তারপর আমরা ভুললাম না কেন, অনেক বছর পরেও তো মনে থাকি। কেন? কারণ মাইন্ড ম্যাপিং হয়ে গেছে। সেই জন্য যা পড়ছি সেটাকে মাইন্ড ম্যাপিং জন্য চার্ট পেপার। আর একটা এই পদ্ধতি আছে, সেটা হলো এমনি ম্যাপ। আর এই ম্যাপ তো ভূগোলের লাগে না, ভূগোল না, ইতিহাসও ম্যাপ লাগে, অন্য বিষয়ের সঙ্গেও ম্যাপের জড়িয়ে আছে। সেই জন্য চার্ট পেপার অ্যান্ড এমনি ম্যাপ দুটোই মাইন্ড ম্যাপিংয়ের জন্য একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আর আপনারা সবাই জানেন যে অঙ্কে ভয় পায় না কম জন আছে, অঙ্কে তুখোর বেশ কিছু আছে, কিন্তু একটা জেনারেল ফিলিংস আছে পরীক্ষার্থীদের মধ্যে, স্কুল স্টুডেন্টদের মধ্যে, কলেজ স্টুডেন্টদের মধ্যে, যে বাবা অঙ্কটা আমার ভালো লাগে না, বা অঙ্কে আমার ভীতি আছে। এই অঙ্কে ভীতি কাটাতে গেলে আমাদের খুব সুন্দর একটা পদ্ধতি আছে, ম্যাথস উইথ মিউজিক। আমরা আমাদের খুব ভালো আমাদের মনের মতো কোনো মিউজিক চালিয়ে যদি অঙ্ক কষি, এটা একটা হয়তো অদ্ভুত মনে হবে, কিন্তু এটা পরীক্ষিত সত্য যে তাহলে আমাদের অঙ্কটা যেটা কষছি সেটা কিন্তু ওই মাইন্ড ম্যাপিং মধ্যে মাথায় ঢুকে যাবে, সেই মাথা থেকে কিন্তু বেরোবে না। আমরা এই যে 4টে পয়েন্ট আলোচনা করলাম, এই পয়েন্টগুলো কিন্তু আমাদের প্রতিদিন করতে হবে। প্রতিদিন না করলে কিন্তু আমরা ভুলে যাব। তাহলে আমাদের ফার্স্ট বলেছি D3 আমরা হারিয়ে ফেলব। ফিফথ পয়েন্ট হলো আমরা নিজেকে সেলফ টেস্টিং করতে হবে। কিরকম? যা পড়েছি, যা পড়লাম, একদিন যেটা পড়লাম পরের দিন আমরা সেলফ টেস্টিং করব। আমরা কোয়েশ্চেন তো আমরা জানি সবাই পাওয়া যায় কোয়েশ্চেন। আমরা যে চ্যাপ্টার পড়েছি সেই চ্যাপ্টারে, বা যে অঙ্ক কষেছি, বা যে বিজ্ঞানের যে চ্যাপ্টার পড়েছি, বা জিকে কি টেস্ট অফ রিজনিং, হোয়াট এভার মেবি, সেগুলো সেই পড়ার জিনিসটাকে নিয়ে আমরা কোয়েশ্চেন আনসার করবো, বই বন্ধ করবো। তাতে আমার নম্বরকে নিজেকে নম্বর করবো। মক টেস্টিং যেমন হয় অন্যদের কাছ থেকে, কিন্তু নিজেকে নম্বর দিয়ে দেখবো যে 100 নম্বর থাকে তার মধ্যে আমি আমাকে কত নম্বর দিতে পারি। এই সেলফ টেস্টিং কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যাবে। কিসের দিকে এগিয়ে নিয়ে যাবে না, এক্সাম যে প্রিপারেশনটা তো ক্র্যাকিং এর আগে তো প্রিপারেশন, তবে ক্র্যাকিং। সেই ক্র্যাকিং এর দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে যদি আমাদের প্রিপারেশনটা খুব ভালো হয়। তার জন্য সেলফ টেস্টিং ভীষণ জরুরি। লাস্ট যে পয়েন্টটা বলছি, এই পয়েন্টটা সমস্ত কম্পিটিটিভ এক্সামই অথবা বোর্ডের পরীক্ষা যারা দেয় সে ছাত্রছাত্রীরা সবাই জানে যে পাস্ট ইয়ার কোয়েশ্চেন সলভ করা। মনে করে 10 বছরের প্রশ্ন আমরা সলভ করি, 10 বছরের প্রশ্ন তুলে এসেছি, কিন্তু এটা কি একেবারে ধ্রুব সত্য যে 10 বছর কোয়েশ্চেন সলভ করলাম আর তার থেকে এসে গেল এবার প্রশ্ন? না, পার্শিয়াল ট্রুথ। আমরা 10 বছরের কোয়েশ্চেন সলভ অবশ্যই বারে করব, প্র্যাকটিস করব, কিন্তু এটাকে ধ্রুব সত্য যদি ধরে নিই তাহলে আমরা ক্র্যাকিংয়ে জায়গায় এগোতে পারবো না।
হয়তো দেখা গেল 10 বছর আমরা যা করে এসেছি খুব ভালোভাবে একদম প্র্যাকটিস করে গিয়ে কম্পিটিটিভ পরীক্ষা দিতে গেলাম, তো 10 বছরের কোশ্চেনের যে ধারা তার থেকে এবারে ধারাটা চেঞ্জ হয়ে গেল। তার জন্য কি আমরা কি করবো না? না, 10 বছরের কোশ্চেন আমরা সলভ করবো নিশ্চয়ই। ফার্স্ট ইয়ার বা PYQ যেটা ফার্স্ট ইয়ার কোশ্চেন সলভ সেটা করবো। তার সাথে সাথে বাদবাকি যে বিষয় আছে আমাদের যে পরীক্ষা দিই তার তো একটা সিলেবাস বা একটা পেরিফেরি আছে, তো সেগুলো বাদ দেওয়া চলবে না, সেটাও করতে হবে। কারণ আমরা জানি না যে PYQ অনুসারে ওই 10 বছরের কোশ্চেন সলভ করার পরে ওগুলোও আসবে কিনা, ওই রকমই আসবে কিনা আমরা জানি না, নতুনভাবে দিতে পারে, কিছু বেস্ট কিছু পাল্টে দিতে পারে, পাট করে ব্রেক করে অন্যরকম দিয়ে দিতে পারে। সব কিছুর জন্য তৈরি থাকা হচ্ছে এক্সাম ক্র্যাক করা সবচেয়ে বড় সুবিধা, আর এটা আমাদের করতেই হবে। এটা যদি আমরা করতে পারি, আর 3D যদি আমরা মনে রাখতে পারি, ডেডিকেশন, ডিভোশন অ্যান্ড ডিসিপ্লিন, তাহলে কিন্তু আমাদের এক্সামে সাফল্য অবশ্যম্ভাবী। আর একটি কথা বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে আমরা যে জিনিস ভালোবাসি, যে গল্পের বই ভালোবাসি, যে সিনেমা দেখতে ভালোবাসি, যে খেলা খেলতে ভালোবাসি, সেটা আমরা খুব মন দিয়ে কিন্তু করতে চাই, বা যে এনজয়মেন্ট চাই। আমরা যখন কোনো কিছু এক্সামের জন্য পড়া শুরু করবো, যে সাবজেক্টগুলো নিয়ে, তাদের প্রতি কিন্তু আমাদের ভালোবাসা চাই। এটা সেই তরকারিতে নুন দেওয়ার মতো। তরকারি হলো সব কিছু দিলাম, কিন্তু নুন খুব অল্প লাগে, তো নুনটা দিলাম না, খেতে পারবো তরকারি? পারবো না। সেই জন্যে এক্সামের বিষয়গুলোর প্রতি আমাদের ভালোবাসা গ্রো করতে হবে, জন্মাতে হবে। ভালোবাসা থাকতে পারে বা নাও থাকতে পারে, তো সব বিষয়ের প্রতি ভালোবাসা যদি জন্মায়, তাহলে অবশ্যই আমরা একেবারে হেসে খেলে অন্য সব কিছু এসে যাবে। সেই জন্যে স্টাডি উইথ লাভ, এটা হচ্ছে আজকের যে বিষয় তার লাস্ট। ধন্যবাদ, নমস্কার।